নমস্কার। কিশোরয় ছোটবেলার সাথে ইউটিউব চ্যানেলেই আপনাদের সকলকে স্বাগত। আমি অয়ন। আজকে আমরা পরিবেশন করব বিখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু ওরফে পরশী নামের বিখ্যাত গল্প কাশীনাথের জন্মান্তর। আমি রয়েছি কাশীনাথের ভূমিকায়। তবে শুরু করছি। ভোরের ঝাপসা আলো, চারিদিকে শান্ত পরিবেশ। দূরে খোল করতালের হালকা আওয়াজ শোনা যাচ্ছে। পাশেই চতুষ্পাঠী, যেখানে তাল পাতার পুঁথি সাজানো। ঘরের ভেতরে বিছানায় শুয়ে আছেন শতায়ু বৃদ্ধ কাশীনাথ সার্বভৌম। তার কপালে চন্দনের তিলক। মা, কৈবল্য যায়নি, এ কি আজ্ঞা তোমার? হঠাৎ আবছা আলোয় দেখা যায় এক দেবীর ছায়া। কাশীনাথ ধরফর করে উঠে বসেন। তার চোখে মুখে বিস্ময়, ভয়। বৎস কাশীনাথ, তোমার বয়স শতবর্ষ অতিক্রান্ত। আর কত কালে মায়া সংসার থাকবে। এবার দেহ রক্ষা করো। মা, দয়া করো, এখন নয়। আমার এই সুবিশাল সংসার, এই চতুষ্পাটির ছাত্ররা, আমার চতুর্থ পক্ষের স্ত্রী, এদের ছেড়ে আমি কি করে যাই? এছাড়া তোমার একটি বড় মন্দির করার সংকল্প নিয়েছি। আমাকে আরো 10টা বছর সময় দাও মা। দেবী ভ্রুকুটি করে মিলিয়ে গেলেন। কাশীনাথ ঘেমে নে অস্থির হয়ে বসে থাকেন। বাড়ির ভেতরে হইচই, কাজের লোকজন দৌড়দৌড়ি করছে। কাশীনাথের ছোট স্ত্রী রাজেশ্বরী ব্যস্ত হয়ে ঢুকছেন। কাশীনাথ তখনও আনমনা হয়ে বসে আছেন। ওগো, কি গো, শুনছো? আজ যে বাড়িতে 8টা বাচ্চার অন্নপ্রাশন, সে কথা খেয়াল আছে? গিন্নি বলে কি আমি একাই সব সামলাবো নাকি? যাও, চট করে গঙ্গায় স্নান সেরে আহ্নিক করো গে। হোম তোমাকে করতে হবে তো। যাচ্ছি গিন্নি, যাচ্ছি। মনের ভেতরটা আজ বারো কু ডাকছে। কাশীনাথ জল থেকে উঠে আসছেন। হঠাৎ তার পায়ে কিছু একটা কামড় দেয়। তিনি যন্ত্রণায় আর্তনাদ করে ওঠেন। ও সর্বনাশা কাল সর্বরে বাবরে। বাড়ির উঠোনে তুলসী মঞ্চের সামনে কাশীনাথের মৃতদেহ ঘিরে আত্মীয় স্বজনের কান্নাকাটি। দেখা যায় ঝাপসা একটা অবয়ব নিজের মৃতদেহের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এক অদৃশ্য টানে তিনি ঝড়ের বেগে আকাশের দিকে ধাবিত হন। গ্রাম থেকে একটা ইন্দ্রপাত হয়ে গেল গো। এমন পণ্ডিত লোক আর হবে না। হায় হায় রে, কি হয়ে গেল। বিশাল সিংহাসনে যমরাজ বসে আছেন। সামনে বিচারে দাঁড়ানো কাশীনাথ। যমরাজ খাতা দেখে রায় দিচ্ছেন। এসো হে কাশীনাথ, তোমার পাপ পুণ্যের খতিয়ান করি। রামগতি ভট্টাচার্যের জমি দখল করেছিলে, আদালতে 3বার মিথ্যে হলফ দিয়েছিলে। এইসব অপরাধে তোমাকে 50 বছর নরকবাস করতে হবে। আবার নিয়মিত গঙ্গা স্নান আর চতুষ্পুষ্টি চালানোর পুণ্য ফলে 100 বছর স্বর্গবাস করতে হবে। যাও, কর্মফল ভোগ করে এসো। স্বর্গ ও নরক ভোগ শেষে
কাশীনাথ আবার যমের সামনে হাজির। তাকে এখন পৃথিবীতে নতুন জন্মে পাঠানো হবে। কাশীনাথ, তোমার মেয়াদ শেষ। এবার পৃথিবীতে ফেরার পালা। বিধাতা তোমার উপর সন্তুষ্ট। বলো, কোন কুলে জন্ম নিতে চাও? কোনো ধনী বণিক নাকি উচ্চশিক্ষিত পরিবার? ধর্মরাজ, মৃত্যুর আগে আমার অনেক বাসনা অপূর্ণ ছিল। দয়া করে এমন ব্যবস্থা করুন যাতে আমি আমার নিজের বংশধরদের ঘরেই ফিরতে পারি। আমার প্রপৌত্রের পৌত্র শ্রীমান ভবানী চরণ ছিল আমার খুব স্নেহের। ওর ঘরেই আমায় পাঠান ধর্মরাজ। কি বলছো কাশীনাথ? তুমি মারা যাওয়ার পর 150 বছর কেটে গেছে। এখন যে বংশধর আছে সে তোমার অধস্তন একাদশ পুরুষ। তার সঙ্গে তোমার সপিণ্ড সম্পর্কও নেই। কি লাভ হবে সেখানে গিয়ে? বাবু, রক্ত টান বলে একটা কথা আছে। আমি আমার স্নেহের পাত্রদের দেখতে চাই। আমাকে আমাকে ওখানেই পাঠান। তথাস্তু। কিন্তু মনে রেখো, নতুন জন্মে তোমার বর্তমান স্মৃতি কিছুই থাকবে না। তুমি হবে এক অসহায় শিশু। কাশীনাথ, তুমি জন্মান্তরে নিয়ম ভাঙতে চাইছো। শিশু হয়ে জন্মালে তোমার স্মৃতি থাকতো না, কিন্তু তুমি চাইছো পূর্ব স্মৃতি নিয়ে বর্তমান বংশধরের ঘরে ফিরতে। এর ফল কিন্তু ভালো নাও হতে পারে। বাবু, আমার প্রার্থনাটি একবারটি শুনুন। জঠর যন্ত্রণা ভোগ করে 9 মাস 10 দিন গর্ভে থাকার ধৈর্য আমার আর নেই। জ্ঞানবান জাতিস্বর করেই আমাকে মরতে পাঠিয়ে দিন। কিন্তু তুমি তো 100 বছরের বৃদ্ধ হয়ে মরেছিলে। সেই বয়সেই কি ফিরবে? আগে না, না, না। জরাজীর্ণ হয়ে ফিরলে নবজন্ম উপভোগ করব কি করে? আমাকে আমাকে এই 25-30 বছরের টকবকে যুবক করে পাঠিয়ে দিন। তোমার আকাঙ্ক্ষা অতি অদ্ভুত। তোমার গোত্র কি? ভরদ্বাজ গোত্র প্রভু, ভরদ্বাজ গোত্র। তথাস্তু। তবে মনে রেখো কাশীনাথ, মর্তে অনেক পরিবর্তন হয়েছে। হঠাৎ এই আধুনিক সমাজে গিয়ে তুমি খাপ খাইয়ে নিতে পারবে না। তাই আমি আমার অনুচরকে বলে দিচ্ছি তোমাকে আধুনিক ভাষা, কিছুটা ইংরেজি আর হিন্দি শিখিয়ে দিতে। সঙ্গে সঙ্গে দেব তোমাকে কিছু উপযুক্ত পোশাক আর কিছু অর্থ। ওরে অনুচর, একে নিয়ে যা। সব শিখিয়ে পড়িয়ে আজ মধ্যরাতেই একে কলকাতার শ্রী মধুসূদন রোডের 3 নম্বর বাড়ির ফটকের সামনে রেখে আয়। ওটাই এর বংশধর চক্রধর মুখর্জের বাড়ি। আর শোনো কাশীনাথ, এই নাও একটি নিষ্ক্রান্ত বটিকা। যদি দেখো মর্তের জীবন অসহ্য লাগছে, তবে এই বড়িটি খেলেই তৎক্ষণাৎ আবার জমলোকে ফিরে আসতে পারবে। ওগো শুনছো? ওঠো না, নিচে কি একটা গোলমাল হচ্ছে। একবার বারান্দায় গিয়ে দেখো তো কি হয়েছে। আমার বাপু বড্ড ভয় করছে। সকাল 8টার আগে আমি উঠি না, তা তো জানো। কি আপদ! এই লাল বাহাদুর, গেটের সামনে তো ভিড় কিসের? কি হয়েছিল ওখানে? সাবজি, কে একজন বাবুর আছে সামনে পড়ে আছে। মরে গেছেন না বেঁচে আছেন ঠিক বোঝা যাইতেছে না। এ কি, বেশ ফর্সা মতন যুবক, মাথায় চামড়ার ব্যাগ দিয়ে অগরে ঘুমোচ্ছে। এই যে মশাই, এই যে উঠুন। তারা ব্রহ্মময়ী করালো বদনী, কোথায় আনলে মা? কে তুমি? আমি কে তা পরে হবে, আগে আপনি বলুন আপনি কে।
এখানে এভাবে পড়ে আছেন কেন? নেশা করেছেন নাকি? নেশা? আমাকে চেনো না? আমি কাশীনাথ সার্বভৌম, তোমাদের পিতৃপুরুষ। আবার এসে পৌঁছেছি। তুমি কি চক্রধর, শ্রীমান ভবানীচরণের বংশধর? আহা, কত বড়টি হয়েছ। ঘরে চলো বাবা, সব কথা বলছি। লোকটা নেশা কম নয়, মিথ্যেবাদী জোচ্চোরও মনে হচ্ছে না, কিন্তু এর নিজ্ঞাত মাথা খারাপ। আচ্ছা, আপনার ওই ব্যাগে কি আছে? তা তো জানি না, তুমি খুলে দেখো। এই যে আমার পৈতেতে চাবি বাঁধা রয়েছে। ধুতি, পাঞ্জাবি, গামছা, আরে এগুলো কি? পোর্টফোলিও? এ কি? প্রায় 5 লাখ টাকার গভর্নমেন্ট কাগজ আর শেয়ার, নগদ 2,000 টাকার নোট, সব তো আপনার নামই দেখছি। এগুলো পেলেন কোথায়? কিছুই জানি না বাবা, সবই জগদম্বা লীলা আর যমরাজের ব্যবস্থা। লোকটা পাগল হলেও বেশ গুছিয়ে কথা বলে। আর 5 লাখ টাকার ইনভেস্টমেন্ট, একে হাতছাড়া করা ঠিক হবে না, বরং বাড়িতেই রাখি। আমার ভাইজি চন্দনা, বাপমা মরা মেয়ে, ওর সাথেই এর বিয়ে দিয়ে দিলে মন্দ হয় না। শুনুন কাশীনাথ বাবু, আপনি আমার পূর্বপুরুষ হলেও বয়সে তো আমার চেয়ে ছোট। আপনি বলবেন আমি আপনার কাকা বাবু, আর আমি আপনাকে বলবো কাশী বাবাজি। আপনার এই অদ্ভুত ইতিহাস কাউকে বলার দরকার নেই, লোকে পাগল ভাববে। পরিচয় হবে আপনি আপনার এক দূর সম্পর্কের জ্ঞাতি। ছোটবেলায় সন্ন্যাসীর সঙ্গে পালিয়েছিলেন, এখন ফিরে এসেছেন, বুঝলেন? বুঝেছি, কিন্তু তোমার বাড়িতে আমি থাকবো কি করে? তুমি তো দেখছি স্লেচ্ছ হয়ে গেছো। পেঁয়াজের গন্ধ পাচ্ছি, পাশের জমিতে মুরগি চড়ছে, আর ওই যে প্রৌঢ়া মহিলা চটি জুতো পরে চটাং চটাং করে সিঁড়ি দিয়ে নামলেন, ঘোমটা নেই, উনি কে? উনি তোমার কাকিমা। ও, তা বেশ তা বেশ, কিন্তু স্ত্রীলোক জুতো পরে কেন? ঘোর কলি, ঘোর কলি। আর তুমি বোধ হয় মুসলমান বাবুর্চি রান্না খাও, তা আমি মরে গেলেও খেতে পারবো না। না না, বাবুর্চি হরিজন। যা হোক, আপনার থাকা আলাদা ব্যবস্থা করে দিচ্ছি। চন্দনা, ওরে চন্দনা, একবার এদিকে আয় তো মা। এই আমার ভাইজি চন্দনা, প্রণাম করে কে, ইনি তোর কাশি দাদা। এ কি কাণ্ড! এই ধাড়ি মেয়ের মাথায় সিঁদুর নেই কেন? কপাল পুড়েছে নাকি? না না, ওর বিয়েই হয়নি, খুব ভালো মেয়ে, বিয়ে পাশ করেছে। দুর্গা দুর্গা, এত বড় ধাড়ি মেয়ের বিয়ে হয়নি? বিবি বানাচ্ছ দেখছি। আচ্ছা কাশীনাথ, তোমার বিবাহের মতলব আছে তো? আমাদের এই চন্দনাকে বিয়ে করো না। তুমি উন্মাদ হলে নাকি চক্রধর? এক গোত্রে বিবাহ হবে কি করে? তাছাড়া ওরকম বেয়ারা স্ত্রী আমার পোষাবে না। আমি চাই সৎ বংশের লজ্জাবতী নিষ্ঠাবতী মেয়ে। বিদ্যার দরকার নেই, রান্নার ঘরকন্নার কাজ জানবে, বারব্রত পালন করবে। তোমার গিন্নি আর ভাইজির মতন ধিঙ্গি হলে চলবে না। লোকটা পাগল হলে কি হবে, বুদ্ধিমান। ওরে বাবারে, ওর প্রচুর টাকা, ওকেও হাতছাড়া করা যাবে না। কিন্তু চন্দনা তো হবে না, সে গেলে নিষ্ঠাবতী মেয়ে কোথায় পাই? আচ্ছা, গয়েশ্বরী হলে হয় না? আমার ভাগ্নি, জ্যাঠতো বোনের মেয়ে, ওর তো খুব নিষ্ঠা আর আচার বিচার, কিন্তু সমস্যা হলো ওর বয়স 50 ছুঁই ছুঁই, তবে টাকার লোভে রাজিও হতে পারে। এই যে ঘোর কলি, 12 আনা সের বেগুন, দেশে কি মন্বন্তর হয়েছে নাকি? ওরে বাবা, কত ভিড়! ও, পেছন থেকে কে ধাক্কা দিচ্ছিস রে? ওরে বাপরে, কি হলো? ওরে বাপরে, কি হলো? মরণ ছোঁড়া, নেশা করেছিস নাকি? হ্যাঁ, ভদ্রলোকের মেয়ের গায়ে ডলে পড়িস? এত বড় আস্পর্ধা! ক্ষমা করবেন ঠাকুর, ভিড়ের চাপে এমন হলো। আমি অপরাধ করিনি। একবার অপরাধ করেছিস, আবার মুখে মুখে তর্ক? হতভাগা বেহায়া বজ্জাত! ও দিদি, লোকটা যা তা নয়, এ তো রীতিমতো গায়ে পড়া। দিদি, একে একদম ছেড়ে দেবেন না, এর প্রায়শ্চিত্ত করা দরকার। বাজারের ঝগড়া মিটে যাওয়ার পর চক্রধরের ড্রয়িং রুমের শান্ত পরিবেশ। চক্রধর আর গয়েশ্বরীর নিচু স্বরে কথা শোনা যাচ্ছে। তোমার কি
মাথা খারাপ হয়েছে মামা? হুম? কোথাও নেই এক ছোকরা, তার সাথে আমার বিয়ে? আরে বয়স দিয়ে কি করবি? আজকাল ওসব কেউ ধরে না। ছোকরা সহজেই পোষ মানবে। তুই তো বুদ্ধিমতী নেই, ভেবে দেখ। তা ও ছোকরা যদি রাজি হয় তবে আমার আপত্তি কি? লোকে কি বলবে তা আমি গ্রাহ্য করি না। কি পাগলের মতন বলছেন চক্রধর কাকা? গয়েশ্বরীর বয়স যে আমার প্রায় ডবল। সেখানে কুলীন কন্যার এমন বিবাহ হতো বটে, কিন্তু আমি তো আর পেশাদার পানিপ্রার্থী নই। আরে সব দিক ভেবে দেখো কাশী বাবাজি, মেয়েটি কিন্তু অতি নিষ্ঠাবতী, সব রকম বারবত পালন করে, মায়ে আমরা ষষ্ঠী পর্যন্ত। দর্জির দোকান চালায় বটে, কিন্তু চালচলন তোমার মতোই সেকেলে। দোকানটা তোমার হাতে আসবে, আয় বেড়ে যাবে। কিন্তু বয়সের বয়সের যে আকাশ পাতাল তফাৎ। খুব ঠিক কথা। তোমার ইতিহাস যা বলেছো তাতে তোমার আসল বয়স এখন 250 বছরের বেশি, আর গয়েশ্বরীর মোটে 49। তোমার তুলনায় ও তো খুকি। আসলে তোমার শরীরটা জোয়ান হলেও মনটা 2 সেঞ্চুরি পিছিয়ে আছে। গয়েশ্বরীর সঙ্গেই তোমার মনের মিল হবে। তা অবশ্য মন্দ বলেননি। আরে শোনো, আধুনিক পণ্ডিতেরা বলেন মেয়েদের পুনর্যৌবন হয় 50-এর পরে। বর্তমান কলা খেয়েছো তো, পাকলেই সুস্বাদু হয়। আর যার খোসা কালচে হয়ে কুচকে গিয়েছে, শ্বাসটি মজে নরম হয়েছে, সেই পরিপক্ক কলাই তো অমৃত। এখনকার 85-এর কাছে তোমার সেকেলে ষোড়শী তরশি তাড়াতেই পারে না। চক্রধর কাকা, আমি যখন মারা গিয়েছিলাম আমার চতুর্থ পক্ষের স্ত্রী রাজেশ্বরীর বয়স ছিল ঠিক গয়েশ্বরীর মতন। এখন মনে হচ্ছে রাজেশ্বরী বুঝি গয়েশ্বরী হয়ে ফিরে এসেছে। আচ্ছা, আপনি আপনি ঘটকালি শুরু করুন। আমিই তো ঘটক। গয়া রাজি আছে, আজ বিকেলবেলা তুমি ওর বাড়িতে গিয়ে আলাপ করে এসো। আপনিও সাথে চলুন না চক্রধর কাকা। না না, তা দস্তুর নয়, তোমরা শুধু দুজনে আলাপ করবে। ইয়ে ছোকরা, আজ একদম চুপচাপ যে? বাজারে তো খুব লম্পজম্প করছিলে, তা সামনাসামনি দেখে এখন কি মনে হচ্ছে? আমাকে মনে ধরেছে তো? অবিকল রাজেশ্বরী, সেই চোখ, সেই কথা বলার ঢং। যমরাজ কি তবে সত্যি সত্যি আমার চতুর্থ পক্ষের গিন্নিকেই আবার ফিরিয়ে দিলেন? কাশীনাথ কোনো কথা বললেন না। তিনি কেবল নীরবে উপরে নিচে মাথা নেড়ে নিজের সম্মতি জানালেন। তার চোখে তখন বিস্ময় আর এক অদ্ভুত ঘোর। শোনো ছোকরা, তোমার নাকি 5 লাখ টাকা আছে। শোনো বলি, বিয়েটা হয়ে গেলেই সব টাকা কিন্তু আমার হাতে দেবে। ঠিক আছে? তুমি যেরকম নেলা খেপা মানুষ, তোমার হাতে টাকা থাকলে গেছি আর কি, লোকে সব টকিয়ে নেবে। এমনকি আমার মামা বাবুকেও আমি বিশ্বাস করি না। ভয় নেই গয়েশ্বরী ঠাকুরুন, আমাকে ঠকাতে পারে এমন মানুষ ভূভারতে নেই। তবে হ্যাঁ, বিয়ের পর তোমার ওই দোকানদারি আমি বন্ধ করে দেব। তোমার টাকা আর আমার যা আছে সব দিয়ে তেজারতি করব। আমরা রাঘবপুর গ্রামে গিয়ে বাস করব। সেখানে বাড়ি, বাগান, পুকুর, এমনকি একটি দেব মন্দির আর চতুষ্পাঠীও হবে। হ্যাঁ, মরি মরি কি মতলবি ঠাউরিছো ঠাউর মশাই। হ্যাঁ, পাগল কি আর গাছে ফলে? শোনো হে ছোকরা, তোমার স্ত্রী হলেও আমি বয়সে বড়, গুরুজন তুল্য। আমার হেফাজতেই তুমি থাকবে, আর আমার বশেই তোমাকে চলতে হবে, বুঝেছো? তারা ব্রহ্মময়ী, রক্ষা করো মা, এ কি বিপদে ফেললে? এ কি করলে মা? নিজের কুবুদ্ধিরই ফল ভোগ করছি। পৃথিবীতে কলি যে এত প্রবল হয়েছে তা ভাবতে পারিনি। বামুনের বাড়িতে বাবুর চিরাচ্ছে, মুরগি চড়ছে, ধাড়ি মেয়েরা স্কুলে যাচ্ছে, আর ছোট লোকদের আসপত্তা বেড়েছে আকাশচুম্বী। যার ধর্ম কিছুই আর রক্ষা পাবে না।
আর ওই গয়েশ্বরী, ও তো সাক্ষাৎ খাড়ার মাগি। ওকে বিয়ে করলে নরক ভোগের আর কিছুই বাকি থাকবে না। মা কালী, উপায় বাতলাও মা। সরে পড় কাশীনাথ, এ জগৎ তোর নয়। বুঝেছি মা, বুঝেছি। এই 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 পাপ সংসারে ফিরে আসা আমার চরম বোকামি হয়েছে, চরম বোকামি। হ্যাঁ হ্যাঁ, যমরাজ ঠিকই বলেছিলেন। একে তো বাঁচানো গেল না, হার্ট ফেল। এত কম বয়সে একটা দেখা যায় না, তবে পাগলাটে ধাতের হতে পারে। চাবি? চাবি কোথায়? পরিস্থিতি তো চাবি নেই, ব্যাগটাও তো নেই। ওরে লাল বাহাদুর, ব্যাগটা দেখলি? নিঘাত ওই গয়া চোরানোটাই ওটা হাতিয়েছে। কাশীনাথের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার জমদত্ত সম্পত্তি জম সরকারে বাজেয়াপ্ত হয়েছে। মর্তের মায়া আর কলিযুগের অনাচার থেকে কাশীনাথ মুক্তি পেয়েছেন চিরতরে। এতক্ষণ শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত কাশীনাথের জন্মান্তর। এই গল্পে যারা কণ্ঠ দিয়েছেন তাদের নামগুলো একবার জেনে নিই। যমরাজের ভূমিকায় রাজাদিত্য, গয়েশ্বরীর ভূমিকায় আর্যে প্রান্তিকা, চক্রধরের ভূমিকায় দীপঙ্কর, রাজেশ্বরীর ভূমিকায় মহুয়া, স্বরূপার ভূমিকায় মৌসুমী, লাল বাহাদুরের ভূমিকায় অয়ন, কোরাসে উজ্জ্বল ও অয়ন, ডাক্তারের ভূমিকায় উজ্জ্বল, দেবীর ভূমিকায় অয়ন্তিকা, কথকের ভূমিকায় অন্বেষণ এবং কাশীনাথের ভূমিকায় আমি অয়ন। ধন্যবাদ। সাথে থাকবেন, আরো অনেক রহস্য, কৌতুক, ভৌতিক, অলৌকিক, অরিজিনালস গল্প নিয়ে আমরা হাজির হব। চোখ রাখুন চ্যানেলে, খুব শিগগিরই আবার ফেরত আসছি। আজকের মতো বিদায়।